আমি কেন ঢাকায় থাকি একা, আমি কেন গ্রামে থাকি না, প্লাস আমি আমার শাশুড়ির সাথে কেন থাকছি না, সব কিছুর উত্তর আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে দিব। আর আজকে আমি আর আমার দেবর ডিনারে গিয়েছিলাম বাইরে, সো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর অনেক কথাই আছে যেগুলো আমি ইদানিং শুনতে পাচ্ছি, অনেকেই আমার শাশুড়িকে বলে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে মনে হলো আমরা দেবর ভাবি বাইরে খাবো, তো আমার দেবরও বলতেছিল যে ভাবি চলেন বাইরে যাই। তো ভাবলাম যে না, আজকে আমার দেবরকে নিয়ে আমি একটু বাইরে ঘুরাই নিয়ে আসি। তারপর কারেন্ট চলে গেছিলো, এই জন্য আমি ক্লিপ নিতে পারি নাই। সো আমি রেডি হয়ে গিয়েছি। রেডি বলতে একটু কনসিলার দিয়ে আমি লেন্সটা পরে নিয়েছিলাম, আর আমি একটা সুন্দর কফি কালার লিপস্টিক দিয়েছি। আর এখানে ইয়াশাকে নর্মাল একটা কটন টাইপের ড্রেস পরিয়েছি যেন ওর গরম না লাগে, কারণ অনেক বেশি গরম ছিল বৃহস্পতিবার রাতে। এটা বৃহস্পতিবার রাতের ব্লগ। সো আমিও হালকা পাতলা রেডি হয়ে গেছি, বাট বিশ্বাস করেন এত বেশি প্যারা খাইছি আজকে। ব্যাংকে টাকা তুলতে যে ভূত থেকে টাকাই লাস্টে তুলতে পারিনি, তারপর বিকাশ থেকে তুলতে হয়েছে, নেটওয়ার্কের প্রবলেম ছিল এই জন্য। যাই হোক, কি আর করার, অনেক একটা প্যারা খাইছি বড় ধরনের। আজকে 150 টাকা জাস্ট রিক্সা ভাড়াই দিছি 3টা ভূতে ঘুরে। আর এখানে আমি রেডি। আর এই ড্রেসটা আমি অনেক দিন আগে নিয়েছিলাম, বাট পরাই হয়নি, প্রায় 3 মাস আগে নিয়েছিলাম। আজকে পরলাম ফাইনালি। আসলে আমি না, অনেক ড্রেস আছে আমার নতুন। আমি ভিগো থেকে একটা ড্রেস কিনেছিলাম, সেটা আমার এখনও পরা হয়নি, একদমই নতুন। ভেবেছিলাম রোজার ঈদে পরবো, তখনও পরা হয়নি। যাই হোক, ইনশাল্লাহ কুরবানির ঈদে হয়তো বা পরা হতে পারে। আর এখানে ইয়াসা বেশ খুশি, সে বাইরে যাবে। ও ইদানিং বাইরে যাওয়ার কথা শুনলেই অনেক বেশি খুশি হয়ে যায়। আর এখানে আমরা নামতেছিলাম, আমার দেবর আর আমার মেয়ে আগেই দৌড়ে নেমে গেছে, কারণ ওদের হাতে ছিল ময়লার বালতি। কারণ আমাদের বাসে যেটা হয়, ময়লা নিচে নামায় দিয়ে আসতে হয়। সো আমার দেবর ইয়াশাকে নিয়ে ময়লার বালতি নিয়ে নেমে চলে গেছে। আর এখানে একটা পিচ্ছি দাঁড়ায় আমাকে অদ্ভুতভাবে দেখতেছিল, আমার অনেক হাসি পাইছে এই জিনিসটা দেখে। আর এখানে তারা চাচা ভাতিজি দুজন যুদ্ধ করতেছে, একবার কোলে নিচ্ছে, একবার নিচে নামাচ্ছে। তারা এখন সুন্দর করে হেঁটে হেঁটে চলে যাবে। বাট বিশ্বাস করেন, আজকে যে প্যারাটা খাইছি টাকা তুলতে, যে এরকম প্যারা জীবনেও খাইনি আমার মনে হয়। তারপর নিচে নেমে অনেক গরম লাগতেছিল, একটা কোক কিনে নিলাম। ইরফানকে জিজ্ঞেস করছি তুমি খাবো, বলে না আমি খাবো না, আমি একদম রেস্টুরেন্টে যেয়েই খাবো। কোকটা খেতে খেতে আমি ভাবছি ভূত থেকে টাকা তুলবো, কি মজা। বাট বিশ্বাস করেন, এত বেশি প্যারা খাইছি, 3টা ভূতে ঘুরছি পুরো রামপুরা, বাট একটা থেকেও টাকা উঠাতে পারিনি, বিকজ নেট প্রবলেম ছিল, ওদের নেটওয়ার্ক ইস্যু ছিল। আমি যে ব্যাংক থেকে আর কি টাকা তুলবো, এই জন্য তুলতেই পারিনি। এই যে ইয়াসা বসে আছে, আমি লম্বা একটা সিরিয়াল পার করে যেও টাকা তুলতে পারিনি। অনেক বেশি রাগ হয়েছে আমার, অনেক অনেক বেশি রাগ হয়েছে। কি আর করার, এখানে দাঁড়াইছিলাম সিরিয়ালে টাকা তোলার জন্য। বাট আমি কি আর জানি যে আমি আজকে টাকা তুলতেই পারবো না, কারণ নেটওয়ার্ক প্রবলেম। শুধু আমি না, আরও 2-3 জনও তুলতে পারে নাই। সো কি আর করার, ব্যাড লাক। আসলে ব্যাড লাক হলে যেটা আর কি হয়। আর আজকে ইয়াসের বাবা আসবে, কিন্তু খাবে না, আমাদের বিল দিয়ে সে চলে যাবে, কারণ আমি টাকাই উঠাইতে পারিনি। বিকাশ থেকে মাত্র 1000 টাকা তুলছে, 1000 টাকাতে তো আর খাওয়া হবে না। আর এই রেস্টুরেন্টটা একদম ইয়াসের বাবার অফিসের সাথেই। সো আমরা চলে এসেছি শর্মা কিংয়ে। এখন আমরা খাবার অর্ডার করব। আর আমার দেবর ও ডিনারে খাবে রাইস, আর আমি খাবো পাস্তা। কারণ আমার না কেন যেন ভাত বা ভাত টাইপের কিছু খেতে ইচ্ছে করতেছিল না, রাইস বা অন্য কিছু। আমার পাস্তাটাই খেতে ইচ্ছে করতেছিল, আর ওদের পাস্তা অনেক বেশি মজা। সো আমি ভাবলাম একটা পাস্তাই নিয়ে নিই। আর এখানে তারা চাচা ভাতিজি এত দুষ্টামি করতেছিল, ওদের দুষ্টামি দেখলে মাঝে মাঝে আমি পাগল হয়ে যাই। আর ইয়াসা ইরফান ওকে মারুক যাই করুক, ওর কাছেই থাকবে। তারপর ড্রিঙ্কসগুলো শর্মা কিংয়ের যে ম্যানেজার, সে আমাদেরকে অফার করলো, বিকজ ওর বাবাকে চেনে, এই জন্য। সো আমি তো অর্ডার করি না, আমি পুরোই অবাক যে এগুলো কেন আমাদের দিল। পরে ওয়েটার ভাইয়া বলতেছিল এগুলো ম্যানেজার আপনাদের জন্য পাঠিয়েছে। তারপর বুঝলাম ও ইয়াসার বাবার তো পরিচিত, এই জন্য। আর ইয়াসার জন্য একটা ড্রিঙ্কস দিয়েছে, বাট সে তো খেতে পারে না, এটা আমিই খেয়ে ফেলবো, কি আর করার আছে। অনেকেই নাকি বলে যে শহরের মেয়ে বিয়ে করলে নাকি দেবর ননদ তারপর শাশুড়িকে দাম দেয় না, ভালোবাসে না, এমন এখনও অনেকেই বলে আমার শাশুড়িকে, বা আমিও শুনি। বাট বিশ্বাস করেন, এগুলো জাস্ট ফালতু কথা।
আর কিছুই না। আপনি যেরকম আপনার ধারণা ভাবনা চিন্তাও এমন। আমি আমার শাশুড়িকে আমার মার মতোই ভালোবাসি। এখন অনেকে বলতে পারেন একসাথে থাকেন না কেন? বিয়ের পর কোন আইনে লেখা আছে যে শ্বশুর শাশুড়ি নিয়ে একসাথেই থাকতে হবে, আলাদা থাকা যাবে না? হ্যাঁ, আমরা বাসা দুইটা, আমাদের রান্নাবান্না আলাদা হয়, কিন্তু আমাদের মন, আমাদের সব কিছু, আমাদের টাকা পয়সা সবার একসাথেই, বিকজ আমরা একটা ফ্যামিলি, আমরা আলাদা হইনি। আমাদের মেন্টালিটিতে সবসময় এটাই কাজ করে যে আমরা একটা পরিবার। আর ইনশাল্লাহ যখন আমার 2 দেবরকে বিয়ে করাবো তখন আমরা সবাই একসাথেই থাকবো। মা ঢাকায় চলে আসবে। আসলে ওদের গ্রামটা এরকম, ওইখানে একদমই থাকা যায় না, বিকজ অফ ওইখানে কোনো কিছুই নেই। হ্যাঁ, ওইখানে থাকতে পারবে কারা? যাদের হাজব্যান্ড বাইরে থাকে, মাসে মাসে হচ্ছে টাকা পাঠাবে, জাস্ট খাবে, বাচ্চা মানুষ করবে। বাট আমার লাইফটা আমি এভাবে নষ্ট করতে চাই না। আমি চাই জীবনে ভালো কিছু করতে। আমার শ্বশুর শাশুড়িকে তাদের শেষ বয়সে অনেক ভালো রাখতে চাই। আমি যেহেতু তাদের বড় ছেলের বউ, অবশ্যই আমি তাদেরকে অনেক অনেক ভালো রাখবো। এটা আমার ইচ্ছা, বাকিটা আল্লাহ তাআলা জানে। সো আমি শুধু বাচ্চা মানুষ করি, জীবনটা পার করে দিব, বিষয়টা একদমই তেমন না। এই জন্যই আমরা একসাথে থাকি না, একটু আলাদা থাকতে হয় ঢাকাতে, কারণ আমার কাজের জন্য। সো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।